এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গল্প কথা বাই এসআর চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে পড়ছি অ্যাঞ্জেলিনা গল্পের ৪১তম পর্ব। লেখনীতে ফারহানা নিঝুম। নিস্তব্ধ ফ্ল্যাট জুড়ে বিরাজ করছে এক অস্বস্তিকর নৈঃশব্দ। বিশাল সুইমিং পুলের নীলাভ জলরাশি কাচের দেয়ালে প্রতিফলিত হয়ে চারপাশে ছড়িয়ে দিচ্ছে শীতল আলো। পুল সাইডের লাউঞ্জারে আটশোয়া এক রমণী, তার পরনে সাহসী নকশার রক্তিম পোশাক, যেন লাল রঙের প্রতিটি তার এক দুর্বার আসক্তি। দীর্ঘ নখের চকচকে রুবি রঙা নীল পলিশ, অধরে গাঢ় লাল লিপস্টিক আর কোমর ছুঁয়ে নামা চুলের প্রান্তে হালকা রেড টোন, সব মিলিয়ে তার উপস্থিতি যেন বিপদেরই এক নীরব প্রতীক। তার উপর সামান্য ঝুঁকে দাঁড়িয়ে আছে এক দীর্ঘদেহী পুরুষ। দুজনের মাঝখানে কথার চেয়ে দৃষ্টির আদান প্রদানই অধিক প্রবল। সেই দৃষ্টিতে মিশে আছে গোপন ষড়যন্ত্র, অন্ধকার উদ্দেশ্য আর এক অদ্ভুত মানসিক খেলা। ফামি হার্ডার বেবি, নারীর কণ্ঠে পুরুষটি যেন উন্মাদ হয়ে ওঠে। তাকে তো আনাই হয়েছে এসবের জন্য। ডু ইউ লাইক দিস পজিশন? ইয়েস। পুরুষটির দৃষ্টি ছিল না কোনো ভালোবাসার, না কোনো কোমলতার, সেখানে ছিল কেবল ভোগের নির্মম ক্ষুধা। আর রমণীর চোখে প্রেমের কোনো আভাস নেই, বরং এক অতৃপ্ত বিকৃত তৃষ্ণা, যা কখনো পরিতৃপ্ত হয় না। যেন মানুষ নয়, মানুষ তার কাছে কেবল ক্ষণস্থায়ী এক বস্তু, ব্যবহার শেষে যার আর কোনো মূল্য থাকে না। তার ঠোঁটের কোণে লেপ্টে থাকা হাসিটুকু ছিল অস্বাভাবিক শীতল, হিসেবে হিংস্র। প্রতিটি স্পর্শ, প্রতিটি অঙ্গভঙ্গি যেন আবেগের নয়, ছিল নিজের অন্তহীন শূন্যতার মানসিক বিকারের খাত পূরণ করার এক ব্যর্থ প্রয়াস। যতবারই সে নতুন পুরুষদের সান্নিধ্যে আসে, ততবারই মনে হয় এবার বুঝি সেই অতৃপ্তি মুছে যাবে। অথচ কয়েক মুহূর্ত পরই আবার গ্রাস করে আরও গভীর শূন্যতা। জীবনে দুটো জিনিস আমি সবচেয়ে বেশি ভয় পাই। এক, আমার বউ যেন আমাকে ছেড়ে না যায়। দুই, আমার বউ যেন কখনো কষ্ট না পায়। এর বাইরে ভয়ের অভিধানে আর কোনো শব্দ নেই অফিসার। রসিকতা সুরে কথাটা বললেও তার কণ্ঠে লেশমাত্র কৃত্রিম ছিল না, বরং সেই স্বাভাবিক ভঙ্গিটাই যেন আরও বেশি অস্বস্তিকর করে তুলছিল পরিস্থিতিকে। সমুদ্রের ধারে বিস্তৃত পোর্ট ভিলার নির্জন ডেক জুড়ে তখন হু করে ছুটে বেড়াচ্ছে লবণাক্ত বাতাস। উত্তাল ঢেউগুলো কাঠের পাটাতনে ধাক্কা খেয়ে একটানা শব্দ তুলে চলেছে। আকাশে মেঘের ভেলা, চারপাশে অস্বস্তিকর এক নিস্তব্ধতা। ডেকের মাঝ বরাবর মুখোমুখি রাখা দুটি ধাতব চেয়ারে বসে আছে দুই ভিন্ন জগতের মানুষ। একজন আইন, অন্যজন আইন ভাঙার সম্রাট। আর বহুদূরে একটি পরিত্যক্ত জাহাজের ডেকের কিনারায় নিখুঁত ভঙ্গিতে শুয়ে রয়েছে এক পেশাদার স্নাইপার। কালো ট্যাকটিক্যাল পোশাকে আচ্ছাদিত দেহ, চোখ স্থির স্কোপের ভেতর। রাইফেলের ট্রিগারে রাখা তর্জনী এক চুলো কাঁপছে না। নিয়ন্ত্রিত শ্বাস প্রশ্বাস, অনুভূতিহীন দৃষ্টি। তার ক্রস হেয়ারের ঠিক কেন্দ্রে বসে আছে ইস্কিয়াস, শুধু একটি নির্দেশের অপেক্ষা, একটি আঙ্গুলের সামান্য চাপার সব কিছু সমাপ্তি। অথচ নিচে বসে থাকা মানুষটি এসবের কিছুই জানে না। ইস্কিয়াস তীক্ষ্ণ দৃষ্টিতে সামনের মানুষটির দিকে তাকিয়ে রইল। তার চোখে সন্দেহ, কৌতূহল আর অদৃশ্য এক চাপা উত্তেজনার সহাবস্থান। অবশেষে দীর্ঘ নীরবতা ভেঙে সে ধীরে ধীরে অথচ কঠিন স্বরে বলল, এত অপরাধ, এত সুপরিকল্পিত ছদ্মবেশ, বিশ্বের কাছে একজন সফল ব্যবসায়ী, আন্তর্জাতিক অঙ্গনের প্রভাবশালী টাইকুন, আর অন্ধকার জগতের আড়ালে সেই একই মানুষ, মাস্টার মাইন্ড আফরিদ এহসান। সব কিছু যখন এত নিখুঁত গোপন রেখেছিলে, তখন হঠাৎ নিজেই সামনে চলে এলে কেন? আফরিদ এহসানের ঠোঁটের কোণে ধীরে ধীরে একটি ক্ষীণ হাসি ফুটে উঠল। গুড। অন্তত এইটুকু বুঝতে পেরেছ যে আমি নিজেই সামনে এসেছি, কারণ ছাড়া আমি কখনোই নিজেকে কারো সামনে উন্মুক্ত করি না। ইস্কিয়াস নির্বাক রইল। সে জানে এই মানুষটিকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। আফরিদ চাইলে অদৃশ্য হয়ে থাকতে পারত, তবু আজ সে নিজেই দেখা করতে এসেছে। এতেই লুকিয়ে আছে বড় কোনো উদ্দেশ্য। আফরিদ আর সময় নষ্ট করল না। চেয়ারে হেলান দিয়ে বসলো আফরিদ। পকেট থেকে বের করে আনে
সিগার লাইটারে জ্বালিয়ে দিল একজন গার্ড। সিগার জ্বলে উঠতেই সেথায় সুখ টান দিল পুরুষটি। বলল, রুলস, প্রোটোকল, কূটনীতি এগুলো আমার ধাতে নেই। ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে ভালো লাগে না, যে কারণে তোমাকে এখানে ডাকা হয়েছে। চলো সরাসরি সেই প্রসঙ্গে আসি। ইসক্রিয়াস একবার পাশ ফিরল। রাইসা নীরবে দাঁড়িয়ে আছে, দুহাত পিছমরা করে বাঁধা। সমুদ্রের বাতাসে এলোমেলো হয়ে যাচ্ছে তার চুল। মুখে কোনো শব্দ নেই, অথচ চোখ দুটি যেন হাজার অপ্রকাশিত আর্তনাতে ভারী। সেই দৃশ্য দেখে আফ্রিদের ঠোঁটে ফুটে উঠল দুর্বোধ্য এক হাসি। একজন আইনের মানুষে একজন অপরাধীকে ভালোবাসা! সে মৃদু মাথা নাড়ল। বেশ বড় অপরাধ, অফিসার। ইসক্রিয়াস জল শক্ত হয়ে উঠল। সে বুঝেছে আফ্রিদ ঠিক কী ইঙ্গিত করেছে। হঠাৎ আফ্রিদ বলল, লেটস মেক এ ডিল। ইসক্রিয়াস ভ্রুকুসকে তাকালো। হোয়াট? আফ্রিদ ঘাড় ডানে বামে কাত করে আলগোসে মাসাজ করতে করতে বলল, আমি জানি তুমি রাইসাকে ভালোবাসো, এটাও জানি রাইসাও তোমাকে ভালোবাসে। একজন পুলিশ অফিসার আর একজন ক্রিমিনাল, কি অদ্ভুত সমীকরণ, তাই না? ব্যঙ্গের আভাস থাকলেও ইসক্রিয়াস নির্বিকার। সে ঠান্ডা গলায় বলল, মূল কথা এসো। আফ্রিদ এবার সম্পূর্ণ গম্ভীর হয়ে এলো। তোমাকে দুটো পথ দিচ্ছি। অপশন 1, রাইসাকে নিয়ে চলে যাবে। পৃথিবী যেখানে যেতে চাও যাও, নতুন জীবন শুরু করবে। সে থেমে গেল। ইসক্রিয়াসের কণ্ঠ বজ্রের মতো গর্জে উঠল। না হলে? আফ্রিদ ধীরে ধীরে চারপাশে তাকালো, তারপর সামান্য ঝুঁকে এসে ইসক্রিয়াসের চোখে চোখ রেখে বলল, না হলে অপশন 2। ইসক্রিয়াস নামটা আর ইসক্রিয়াসের অস্তিত্বটা দুটোই পৃথিবীর বুক থেকে মুছে দেব। রাইসার গলা শুকিয়ে এলো। ইদ্রানো অনড় হয়ে দাঁড়িয়ে রইল। কয়েক সেকেন্ড নীরবতার পর ইসক্রিয়াস সমুদ্রের প্রবল বাতাসে তার কোটের প্রান্ত উড়ে উঠল। ইসক্রিয়াস ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে রইল আফ্রিদের দিকে। আফ্রিদ ধীরে ধীরে চেয়ারে হেলান দিয়ে গভীর স্বরে বলল, ওয়েল, এতক্ষণ ধরে শুধু তুমিই বলছিলে, এবার আমি বলি, আর তুমি মন দিয়ে শোনো। অপশন 1, নিজে থেকে পুলিশের কাছে আত্মসমর্পণ করো, নয়তো প্রস্তুত থাকো। খুব শীঘ্রই তোমার সাম্রাজ্যের হিসাব নিকাশ আদালতের কাঠগড়ায় হবে। অপশন 2, এই মুহূর্তে তোমার সমস্ত কালো ব্যবসার ইতি টানো। অন্ধকারের সাম্রাজ্য ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এসো। এটা শুধু রাইসার কথা ভেবেই তোমাকে দেওয়ার সুযোগ, শেষ সুযোগ। এখন সিদ্ধান্ত তোমার। আফ্রিদের ঠোঁটের কোণে এক চিলতে দুর্বোধ্য হাসি ফুটে উঠল। ঠিক সেই মুহূর্তে দূরে মানুষের দৃষ্টিসীমার বহু বাইরে স্নাইপারটির চোখে ঝিলিক খেলে গেল। সুযোগ। দীর্ঘক্ষণ ধরে সে অপেক্ষা করছিল এই একটি মুহূর্তের জন্য। রাইফেলের স্কোপের ভেতর টার্গেট স্পষ্ট, নিয়ন্ত্রিত শ্বাস, স্থির আঙুল। একজন পেশাদার ক্লিলার। দ্বিধাজার অভিধানে নেই। পর মুহূর্তে ঠাস শব্দে একসঙ্গে ছুটে এলো দুটি বুলেট। দ্রুতগতিতে বাতাস ছিঁড়ে ধেয়ে এলো ডেকের ভেতর। মুহূর্তের জন্য সময় যেন স্থির হয়ে গেল। আফ্রিদ ঠিক ইসক্রিয়াসের সামনে এসে বসেছিল। যদি লক্ষ্য আফ্রিদ হয়, তবে বুলেট সোজা বিদ্ধ হবে তার কপালে। আর যদি লক্ষ্য ইসক্রিয়াস হয়, তবে গুলি আঘাত হানবে তার মাথার পেছনে। কিন্তু ঠিক সেই ক্ষণে বাজ পাখির মতো তীক্ষ্ণ হয়ে উঠল আফ্রিদের দৃষ্টি। কোনো রকম চিন্তা না করেই এক ঝটকায় ইসক্রিয়াসকে সজোরে ধাক্কা দিল পাশের দিকে। ঠাস শব্দে বুলেট ছিটকে গিয়ে আঘাত করল জাহাজের ধাতব রেলিংয়ে। আগুনের ফুলকির মতো ছিটকে উঠল স্ফুলিঙ্গ। পর মুহূর্তে চারিদিকে শুরু হয়ে গেল হুলস্থুল কভার নাও। আফ্রিদের বজ্রকণ্ঠ গর্জন প্রতিধ্বনিত হলো সমুদ্রের বুক জুড়ে। একই সঙ্গে প্যান্টের পকেট থেকে বিদ্যুৎ গতিতে বেরিয়ে এলো তার কালো রিভলভার। ঠাস ঠাস ঠাস। পরপর গুলির শব্দে কেঁপে উঠল পুরো পোর্ট ভিলা। যে যার মতো আড়াল নিতে ছুটল। ইসক্রিয়াস এক মুহূর্তের জন্য নির্বাক হয়ে গেল। আফ্রিদ তাকে বাঁচিয়েছে, এই ভাবনাটা মাথায় এলে তার স্থায়ী হওয়ার সুযোগ পেল না। পেশাদার অফিসারের মতো সেও কোমর থেকে নিচে রিভলভার বের করে নিল। আড়ালে নিয়ে পাল্টা গুলি চালাতে শুরু করলো। অন্যদিকে আফ্রিদ অবিশ্বাস্য ক্ষিপ্রতায় একে অপরের শট ফায়ার করে চলেছে। ঠিক তখনই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিল। সমুদ্রের ঢেউ কেটে 3-4টি স্পিডবোট এসে ভিড়ল ডেকের গায়ে। সেখান থেকে ঝাঁপিয়ে পড়ল মুখোশধারী একদল সশস্ত্র হামলাকারী। মুহূর্তের মধ্যেই যুদ্ধক্ষেত্র পরিণত হলো চারপাশ। ঠাস অবিরাম গুলি শব্দে কেঁপে উঠছে সমুদ্রের বাতাস। হঠাৎই একটি বুলেট সোজা ধেয়ে এলো ইসক্রিয়াসের দিকে। এক সেকেন্ডও দেরি করল না আফ্রিদ।
তার কবজি শক্ত করে টেনে নিল নিজের দিকে। ভারসাম্য হারিয়ে ইস্ক্রিয়া সোজা পড়ে গেল আফ্রিদের বুকের ওপর। দুজনেই এক মুহূর্তের জন্য থমকে গেল। তারপর আফ্রিদ নাক মুখ কুঁচকে বিরক্তির ভান করে বলল, উফ ইন্সপেক্টর, আমার ইজ্জত লুটতে এতই উদ্গ্রীব নাকি? আরে ভাই, আই অ্যাম নট সিঙ্গেল অ্যান্ড ডেফিনেটলি নট লেসবিয়ান। আমার বউ যদি এই দৃশ্য দেখে আজ রাতে আমাকে বাড়ির বাইরে দাঁড় করিয়ে রাখবে। ইতরান আড়াল থেকেই হাসি চেপে রাখার প্রাণপণ চেষ্টা করলো। রাইসা হতবাক, এই মৃত্যুপুরীতেও লোকটা রসিকতা করছে। ইস্ক্রিয়াস দাঁতে দাঁত চেপে ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিল। কাঁধের ধুলোয় ঝাড়তে ঝাড়তে তীক্ষ্ণ বিদ্যুৎ মিশ্রিত কণ্ঠে বলল, নিজেকে এত গুরুত্বপূর্ণ ভাবার রোগটা কবে থেকে শুরু হয়েছে? নিশ্চিন্তে থাকো, তোমার তথাকথিত ইজ্জত লুটার মতো দুর্ভাগ্য আমার এখনো হয়নি। আমি শুধু নিজের প্রাণটাই বাঁচাচ্ছিলাম। আর হ্যাঁ, পৃথিবীতে সুদর্শন পুরুষের অভাব নেই, তাই তোমার দিকে দ্বিতীয়বার তাকানোর কোনো প্রয়োজন অনুভব করছি না। একটি বুলেট সাই করে দুজনের মাঝখান দিয়ে বেরিয়ে গেল। আফ্রিদ আবারও নির্বিকার। রিভলভারের ম্যাগাজিন বদলাতে বদলাতে চোখ টিপে বলল, আরে রাগ করছো কেন অফিসার? এই গানটার মতো বলো, জাস্ট চিল চিল, জাস্ট চিল। ইস্ক্রিয়াস দাঁতে দাঁত চিপে ওষ্ঠে মেকি হাসি টেনে বলল, জাস্ট চিয়াও চিয়াও, জাস্ট চিয়াও। আফ্রিদ হালকা হাসলো, এই তো, রাগলে তোকে আরো হ্যান্ডসাম লাগে অফিসার। তবে সাবধান, এতক্ষণ ধরে যদি আমার গায়ে পড়ে থাকো, আশেপাশের মানুষ কিন্তু অন্য কিছু ভেবে বসবে। ঠাস। কথা শেষ করে এক গলিতে দূরের এক হামলাকারীতে মাটিতে ফেলে দিল সে। তারপর মুচকি হেসে যোগ করলো, আর যদি আমার ওয়াইফ পরে জিজ্ঞেস করে, এহসান স্পেনে গিয়ে নতুন কাউকে জড়িয়ে ধরেছিলে, তখন কিন্তু সাক্ষী হিসেবে তোমাকে হাজির করব। ইস্ক্রিয়াস বিরক্তিতে কপালের রগ ফুলিয়ে বলল, তুমি পৃথিবীর সবচেয়ে অসহ্য অপরাধী। আফ্রিদ নির্লিপ্ত ভঙ্গিতে কাঁধ ঝাঁকালো, থ্যাংক ইউ, তবে ভীষণ সুদর্শন কথাটা বাদ পড়ে গেছে অফিসার। চারিদিকে তখনও মৃত্যুর উন্মুক্ত নৃত্য, অবিরাম গোলাগুলি। আফ্রিদ ঠিক তখনই আড়াল বদলাতে যাচ্ছিল। ইস্ক্রিয়াসও বিপরীত পাশ থেকে ছুটে এলো। দুজনের কাঁধ সজোরে ধাক্কা খেল। আফ্রিদ বিরক্ত মুখে আমার কাঁধ ঝাড়তে ঝাড়তে বলল, আরে ব্রাদার, একটু দেখে চলবে। আমার বউ জানলে ভাবে স্পেনে এসে নতুন কাউকে জড়িয়ে ধরেছি। ইস্ক্রিয়াস দাঁতে দাঁত চেপে উত্তর দিল, তোমার বুক বন্ধ রাখার কোনো সুইচ নেই। আফ্রিদ গম্ভীর মুখে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, আছে তো, কিন্তু সেটা শুধু আমার ওয়াইফের কাছেই থাকে। তুই চাইলে আবেদন করতে পারিস, তবে অনুমোদনের সম্ভাবনা শূন্য। রাইসা অনিচ্ছা সত্ত্বেও ঠোঁট চেপে হাসি আটকে রাখলো। ইস্ক্রিয়াস বিরক্ত হয়ে রিভলভার রিলোড করতে করতে বলল, তুমি পৃথিবীর সবচেয়ে অসহ্য ক্রিমিনাল। আফ্রিদ ভ্রু নাচিয়ে উত্তর দিল, ধন্যবাদ, এটাকে আমি কমপ্লিমেন্ট হিসেবে নিলাম। তবে একটা কথা, গুলি চালানোর আগে যদি আরেকটু আমার দিকে তাকিয়ে থাকো, আমার বউ কিন্তু সত্যি ভুল বুঝবে। চুপ, গর্জে উঠল ইস্ক্রিয়াস। আফ্রিদ দুহাত সামান্য তুলে আত্মসমর্পণের ভঙ্গি করলো, ওকে ওকে, রাগ করিস না। জানিস তো, সুন্দর ছেলেদের দেখলে মানুষ একটু বেশি তাকিয়ে থাকে। এটা আমার দোষ না, আল্লাহর ডিজাইন। ইস্ক্রিয়াস এবার সত্যি কপালে হাত ঠেকালো। আমি জীবনে অনেক অপরাধী দেখেছি, কিন্তু তোমার মতো এত নির্লজ্জ দেখিনি। আফ্রিদ দুষ্টু হেসে চোখ টিপে বলল, এখনো তো পুরো ক্যারেক্টার দেখিসনি অফিসার, বেঁচে থাকলে আরও অনেক কিছু দেখাবো। ইস্ক্রিয়াস রিভলভারের ম্যাগাজিন পরিষ্কার করতে করতে নির্বিকার গলায় বলল, তোমাকে নিয়ে একটা জিনিস স্বীকার করতেই হবে। আফ্রিদ ভ্রু তুলল, বলুন অফিসার, প্রশংসা শুনতে আমার আপত্তি নেই। তোমার আত্মবিশ্বাসটা অস্বাভাবিক। আফ্রিদ ঠোঁটের কোণে তাচ্ছিলের হাসি টেনে বলল, ভুল বলেছ, আত্মবিশ্বাস না, এটাকে বলে অভ্যাস। ইস্ক্রিয়াস কাঁধ ঝাঁকালো, অভ্যাস? হ্যাঁ, সবাই আমাকে হারানোর পরিকল্পনা করে, শেষে নিজেরাই হেরে যায়। ইস্ক্রিয়াস মৃদু হেসে রিভলভারটা কোমরে গুঁজে দিল। অতিরিক্ত আত্মবিশ্বাসী মানুষের পতনের কারণ হয়। আফ্রিদ গভীরভাবে তার মুখের দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ দীর্ঘশ্বাস ফেলে বলল, উফ, কি দুঃখের বিষয়। ইস্ক্রিয়াস ভ্রুকুচকে প্রশ্ন করল, কি দুঃখের বিষয়? আফ্রিদ মাথা নেড়ে অফিসারের আফসোসের ভঙ্গিতে বলল, তোমার মতো সুদর্শন একটা পুলিশ যদি আমার সিকিউরিটি টিমে থাকতো,
তাহলে বিদেশি ক্লায়েন্টদের ইমপ্রেস করতে সুবিধা হতো। রাইসা কপালে হাত ঠেকালো। ভাই। আফরিদ নির্বিকার। কি ছেলেটা দেখতে তো খারাপ না। ইসলাস ঠান্ডা চোখে তাকিয়ে রইল। আমি পুলিশের চাকরি ছেড়ে তোমার বডিগার্ড হব এমন দিবাস্বপ্ন দেখো না। আফরিদ গভীর মুখে কয়েক সেকেন্ড ভাব করার পর বলল, বডিগার্ড না হলে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হলেও চলবে। দিনে 2 বার কফি এনে দিলে বেতন বাড়িয়ে দিব। ইদরান মুখ ফিরিয়ে হাসি চেপে রাখলো। ইসকিয়াস এবার বিরক্ত হয়ে বলল, তুমি কি সবসময় এত বিরক্তিকর? কয়েক সেকেন্ড দুজনের দৃষ্টি আকাশে বিদ্যুতের রেখার মতো সংঘর্ষে আবদ্ধ হলো। তারপরেই ঠাস দূর থেকে ভেসে এলো প্রথম গুলির শব্দ। তার দৃষ্টি তখনও শিকারী বাজ পাখির মতো চারিদিক চিরে বেড়াচ্ছে। প্রতিটি নড়াচড়া, প্রতিটি ছায়া, প্রতিটি সম্ভাব্য আক্রমণের উৎস সবকিছু যেন মুহূর্তে বিশ্লেষণ করে ফেলেছে তার স্নায়ু। হঠাৎই নীলাভ দৃষ্টি গিয়ে স্থির হলো রাইসার ওপর। মেয়েটি আতঙ্কে দিশেহারা হয়ে ঠিক খোলা ডেকের মাঝ বরাবর দাঁড়িয়ে পড়েছে। আফ্রিদের বুক ধক করে উঠল। রাইসা! তার বজ্রকণ্ঠিত কণ্ঠস্বর সমুদ্রের গর্জন ছাপিয়ে প্রতিধ্বনিত হলো। এক মুহূর্ত বিলম্ব না করে সে বিদ্যুৎ গতিতে ছুটে গেল। শক্ত হাতে রাইসার বাহু চেপে ধরে সজোরে ডান দিকে টেনে ফেলতেই ঠাস অগ্নিগর্ভ এক বুলেট বাতাসে বিদীর্ণ করে এসে সজোরে বিদ্ধ হলো আফ্রিদের বাম বাহুতে। মাংস ছিন্ন করে রক্ত ছিটকে উঠল। আর মাত্র এক মুহূর্ত দেরি হলে সেই বুলেট রাইসার বক্ষ ভেদ করত। রাইসা আতঙ্কে থরথর করে কেঁপে উঠল। নিঃশ্বাস গলায় আটকে এলো। কাপা কণ্ঠে ফিসফিস করে উঠল, ভাই! কিন্তু আফ্রিদ যেন ব্যথার অস্তিত্ব অনুভব করল না। রক্ত ঝরছে, তবুও তার তীক্ষ্ণ নয়ন অবিরাম ঘুরে বেড়াচ্ছে চারপাশে। শত্রু কোথায় সে একটিমাত্র প্রশ্নে নিবদ্ধ তার সমস্ত মনোযোগ। ঠিক তখনই যুদ্ধক্ষেত্রের সেই বিভীষিকাময় মুহূর্তে বাতাস কেঁপে উঠল আরেকটি শীতল শব্দে। দূরবর্তী কোনো অদৃশ্য উচ্চতা থেকে আবারও গর্জে উঠল স্নাইপারের রাইফেল। ঠাস শব্দটা কর্ণগোচর হওয়ার সঙ্গে সঙ্গে আফ্রিদের দেহ সামান্য ঝাঁকুনি খেল। পরের মুহূর্তে তার বাম বক্ষে অল্প নিচে সীমানা ঘেঁষে জ্বলন্ত অগ্নিলাকার মতো বিদ্ধ হলো আরেকটি বুলেট। প্রচণ্ড অভিঘাতে শরীরটা এক পা পেছনে টলে গেল। কালো শার্টের বুলেটের বুকের অংশ মুহূর্তেই রক্তে সিক্ত হয়ে উঠল। সময় যেন আচমকায় স্তব্ধ হয়ে গেল। সমুদ্রের গর্জন, গুলির শব্দ, মানুষের আর্তচিৎকার সবকিছু যেন কয়েক সেকেন্ডের জন্য দূরে সরে গেল। অদূরে অন্ধকারে আত্মগোপন করে থাকা সেই পেশাদার ঘাতকের ঠোঁটের কোণে ধীরে ধীরে প্রস্ফুটিত হলো নির্মম তৃপ্তির হাসি। সে স্কোপের ভেতর দিয়ে শেষবারের মতো নিজের টার্গেটকে পর্যবেক্ষণ করলো। রক্তাক্ত দেহ, টলে যাওয়া পদক্ষেপ, অবনত কাজ সবকিছু তার প্রত্যাশার মতোই ঘটেছে। অবশেষে সে ধীর অনুভূতিহীন কণ্ঠে ফিসফিস করে উচ্চারণ করলো, টার্গেট ডান। কথাটা বলে নিঃশব্দে রাইফেল নামিয়ে আনলো সে। তার মিশন সমাপ্ত। এতগুলো কল করার পরেও একটা মানুষ কল রিসিভ করছে না। শুধু সেই নয়, তার সঙ্গী অবধি ব্যস্ত এখন। রাগে দপদপ করে জ্বলছে ন্যান্সি। অসহ্য। এরই মধ্যে কেটে গিয়েছে 2 দিন। এই 2 দিন ধরে রাত দিন এক হয়ে গেছে ন্যান্সির। আফিদ কিনা 2 দিন ধরে একটা বড় কল অবধি করেনি। এতটা বেপরোয়া হয়ে গেল। মনে মনে আহত হলো মেয়েটা। আপন মনে বিড়বিড় করে আওড়ালো, আমরা তাদেরকেই কেন ভালোবাসি যারা আমাদের ভালোবাসার মূল্য দেয় না। তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল, আপনি কোথায় আফ্রিদ হোসেন? আপনার বাবু এবং বাবুর আম্মু দুজনে আপনাকে মিস করছে। তারা আপনার সাথে দোলনায় উঠতে চায়। সন্ধ্যা নেমেছে, নিজ দায়িত্বে খাবার রান্না করেছে তিতলি। তাকে সাহায্য করতে এগিয়ে এসেছে স্মাইলি। এখানে তো তার কাজ নেই, তবে এখানে আসার পর থেকে ন্যান্সির কাছে দারুণ সব রেসিপি শিখেছে সে। এই নাও ইলহাম আপু, তুমি এটা ট্রাই করো। তিতলি স্মাইলির বানানো নতুন একটা ডিশ সামনে রাখলো। ন্যান্সি আর চোখে স্মাইলি আর তিতলি দুজনকে পরখ করে হালকা হাসার চেষ্টা করে বলল, বাড়ির বাকিরা কোথায়? স্মাইলি আশপাশটা দেখে বলল, সকলে ব্রেকফাস্ট করে যে যার মতো বেরিয়ে গেছে। কল্পনা আর মৈমুনা আন্টি ওনারাও বেরিয়েছেন একসাথে। ন্যান্সি কিছু একটা ভেবে মাথা দোলায়। তপ্ত নিঃশ্বাস ছেড়ে চামচ দিয়ে অল্প খাবার মুখে তুলল। তৎক্ষণাৎ মনে পড়ল আফ্রিদের কথা। সে এখনও কল করেনি তাকে। তিতলি স্মাইলির সঙ্গে কী নিয়ে যেন আলোচনা করছে। তাদের কথোপকথনে ব্যাঘাত ঘটে ন্যান্সির প্রশ্নে, তোমাদের কি ইদরান ভাইয়া আর ঈশান ভাইয়ের সাথে কথা হয়েছে?
তিতলি চট করে জবাব দেয়, না, কাল সকালে একবার কথা হয়েছিল, তারপর আর হয়নি। স্মাইলি একই সুরে বলে উঠল, হ্যাঁ আমারও। ন্যান্সির ক্ষোভ হলো প্রচণ্ড। এদিকে জাদ্রেল পুরুষ তার সাথে সেদিন রাতে অল্প সময় কথা বলেছিল, এরপর তো ভুলেই বসেছে। তিতলি অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করছে ন্যান্সি কেমন অন্যমনস্ক হয়ে আছে। মৃদু স্বরে রিনরিনে গলায় শুধ হয়ে, তুমি ঠিক আছো ইলহাম আপু? ন্যান্সি আমতামতো করে বলল, হ্যাঁ আমি ঠিক আছি, নাও তোমরা খেয়ে নাও। তিতলি স্মাইলির পাশাপাশি বসলো। দুজনের এত কি কথা তা বুঝতে পারছে না ন্যান্সি। সে টেবিল ছেড়ে প্লেট নিয়ে উঠে পড়ে। এমন সময় তিতলি ফোনটা বেজে উঠল। হ্যাঁ ঈশান বলুন। ওপাশে ঈশান কি বললো তা স্মাইলি শুনতে পেল না, কিন্তু তার কথায় আটকে ওঠে তিতলি। বসা থেকে তড়িৎ গতিতে উঠে দাঁড়ালো। চাপা স্বরে চেঁচালো কন্যা, কি বলছেন এসব ঈশান? ভাইয়া ভাইয়া ঠিক আছে তো? ঈশান কি বলছে স্মাইলি জানে না, কিন্তু তিতলির কথায় বুঝতে পারলো খুব বাজে কিছু হয়েছে। তিতলি কি হয়েছে? তিতলি ফোন রেখে অবশ্যই ধপ করে চেয়ারে বসে পড়ল। ঘাম ছুটে যাচ্ছে মেয়েটার। স্মাইলি বিচলিত হয়ে ওঠে, তিতলির কাঁধে হাতের স্পর্শ করে বলল, কি হয়েছে তিতলি, তুমি অস্থির হচ্ছ কেন? তিতলি হাপুস নয়নে তাকালো স্মাইলির দিকে। খুবই চাপা স্বরে বলল, ইলহাম আপু কোথায়? স্মাইলি সন্দিহান কণ্ঠে বলে, কিচেনে গিয়েছে। তোমার কি কিছু হয়েছে? ঈশান ভাইয়া কি বলছিল বলো? তিতলি কাঁপছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। ধরা সেই গলায় বলে ওঠে, আফ্রিদ ভাইয়ার গুলি লেগেছে, তা আবার বুকে। স্মাইলি যেন কথা বলতে ভুলে গেল। কিশ্চিত কেঁপে উঠল তার কথায়। কি বলছো তুমি এসব? গুলি লেগেছে মানে? বিকট শব্দে হাতে রাখা কাচের প্লেট পরে কয়েকশো টুকরো হয়ে গেল। চকিতে সেদিকটায় তাকালো তিতলি আর স্মাইলি। ন্যান্সি টলছে, বুকের ভেতর বন্দি হৃৎপিণ্ড ক্রমাগত কাঁপছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। টলটলে চোখে তাকায় মেয়েটা। ঈশান বারবার বলছে ন্যান্সিকে কিছুটি জানতে না দিতে, অথচ মেয়েটা সব শুনে নিয়েছে। ন্যান্সির মাথা ঘুরছে, সব কিছু ঝাপসা হয়ে আসছে। চোখে শুধু প্রিয় পুরুষের মুখশ্রী ভাসছে। কি শুনল সে? গুলি লেগেছে? সত্যি গুলি লেগেছে? আর দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। টলে পড়ে ফ্লোরে সহসা চিৎকার করে উঠল তিতলি। বোটটি সমুদ্রতলে স্পর্শ করতে রাইফেল কেসটি হাতে নিয়ে ধীর পরিমিত পদক্ষেপে অগ্রসর হতে লাগলো। শার্প শুটার দৃষ্টি আড়াল করে রেখেছে কৃষ্ণবর্ণ সানগ্লাস। সর্বাঙ্গ আবৃত অন্ধকারের মতো নিখুঁত ট্যাকটিক্যাল স্যুটে দূর থেকে তাকে মানুষ নয়, চলমান ছায়া বলেই মনে হচ্ছিল। হাঁটতে হাঁটতে কানে লাগানো ব্লুটুথ ডিভাইসটিতে আঙুল ছুঁয়ে সক্রিয় করল সে। কণ্ঠে ছিল নিস্পৃহ শীতলতা, যেন সদ্য একটি প্রাণঘাতী মিশন সম্পূর্ণ করে তার স্নায়ু বিন্দুমাত্র আলোড়ন নেই। মাই পেমেন্ট অন টাইম, নো ডিটেলস, অ্যান্ড আফটার টুডে ইয়োর রোড অ্যান্ড মাইন উইল নেভার ক্রস এগেন, গুড বাই। সেই শব্দটি উচ্চারণ করেই কোনো প্রতিক্রিয়ার অপেক্ষা করল না। ব্লুটুথ ডিভাইসটি কর্ণ থেকে খুলে নির্বিকার ভঙ্গিতে উত্তাল সমুদ্রের বুকে নিক্ষেপ করল। ক্ষুদ্র যন্ত্রটি মুহূর্তেই ধেয়ের অতল গহ্বরে বিলীন হয়ে গেল যেন। তার সঙ্গে ডুবে গেল এই মিশনের সমস্ত যোগাযোগ, সমস্ত চিহ্ন। অগ্রসর হতে হতে শরীরে জড়ানো ট্যাকটিক্যাল জ্যাকেটটি খুলে উল্টো দিকে ছুঁড়ে ফেলল সে। নিমেষেই বদলে গেল তার অবয়ব। কয়েক সেকেন্ড আগের পেশাদার ঘাতকের পরিবর্তে এখন সে যেন একেবারে সাধারণ পথচারী। কিছুটা দূরে অপেক্ষমান গাড়িটির দরজা খুলে নির্বিকার ভঙ্গিতে ভেতরে প্রবেশ করল। পর মুহূর্তে ইঞ্জিন গর্জে উঠল। এক ঝটকায় গাড়ির সামনে ছুটে গেল। চোখের পলকে দিগন্তরেখার মিলিয়ে গেল সেই রহস্যময় শার্প শুটার। জ্ঞান হারানোর পর আর গোপন রইল না কিছুই। এহসান মঞ্জিলের প্রতিটি মানুষ জেনে গেল ন্যান্সির মাতৃত্বের প্রথম অধ্যায় পদার্পণ করেছে। সে সংবাদটি যেন প্রাণপণে আড়াল করে রাখতে চেয়েছিল, সেটাই যেন মুহূর্তের মধ্যে বিস্ফোরিত হয়ে সমগ্র মঞ্জিলে ছড়িয়ে পড়ল। বহুদিন যত্নে লুকিয়ে রাখা গোপনীয়তা যেন এক নিমিষে ভেঙে চুরমার হয়ে গেল। মৈমুন এহসান ক্ষোভ ছিল, ভাষাতীত ক্রোধ, উৎকণ্ঠার অভিমানের মিশেলে তিনি ন্যান্সিকে কঠোর ভর্ৎসনা করলেন। এমন দুঃসময়ে নিজের শরীরে এত বড় পরিবর্তনের কথা গোপন রাখার দুঃসাহস কোনোভাবেই মেনে নিতে পারলেন না তিনি। কিন্তু ন্যান্সি অনড়,
কাপা কণ্ঠে অথচ অবিচল দৃঢ়তায় সে শুধু একটা কথাই বারবার বলল, প্লিজ। আফরিদ যেন কিছুতেই জানতে না পারে সে এখন নিজেই মৃত্যুর সঙ্গে লড়ছে। এ অবস্থায় যদি জানতে পারে সে বাবা হতে চলেছে, তাহলে এক মুহূর্ত ওখানে থাকবে না, নিজের শরীরের কথা বলে তড়িঘড়ি দেশে ফেরার চেষ্টা করবে। আমি তাকে চিনি, সে এমনটাই করবে। ন্যান্সির প্রতিটি শব্দ গভীরভাবে ভাবিয়ে তুলল ময়মুনা এহসানকে। তিনি নিজের বড় ছেলেকে অন্য সবার চেয়ে ভালো করে চেনেন। আফরিদ এহসান আবেগের বশবর্তী হয়ে কতটা বেপরোয়া হয়ে উঠতে পারে সে বিষয়ে তার বিন্দুমাত্র সংশয় নেই। দীর্ঘ নীরবতার পর অবশেষে তিনি এক গভীর নিঃশ্বাস ফেললেন। ঠিক আছে, আপাতত ওকে কিছুই জানানো হবে না, ও সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরুক, তারপর সব জানবে। কথাটি উচ্চারণ করলেও তার অন্তরে অদৃশ্য এক আশঙ্কা দানা বাঁধল, কারণ তিনি জানেন সত্যকে বেশি দিন আড়াল করে রাখা যায় না। কোনো না কোনোভাবে সে একদিন নিজেই আলোয় এসে দাঁড়ায়। বেশ সময় নিয়ে উঠে দাঁড়ালো ন্যান্সি। জামাকাপড় নিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে অজু করে বেরিয়ে এলো। রজনীর এশার প্রহর। নীরব ইবাদত কক্ষে নতজানু হয়ে বসে ন্যান্সি। এ কক্ষ যেন তার ব্যক্তিগত তাওবার আশ্রয়স্থল, যেখানে পার্থিব কোলাহলের কোনো প্রবেশাধিকার নেই। আছে শুধু সিজদার প্রশান্তি, অশ্রুসিক্ত ইস্তিগফার আর রবের সান্নিধ্যের নিবিড় প্রশান্তি। বাইরে রিঞ্চা বিক্ষুব্ধ বাতাসে জানালার কাছে নিরবিচ্ছিন্ন অভিঘাত হানছে, অথচ সেই তাণ্ডবের বিপরীতে কক্ষ জুড়ে বিরাজ করছে এক অপার্থিব নীরবতা। দ্বার প্রান্তে এসে যেই দৃষ্টি নিবদ্ধ করুক, দেখতে পাবে ন্যান্সি সালাম ফিরে দুহাত আকাশমুখী করে মোনাজাতে নিমগ্ন। সমগ্র সত্তা উজাড় করে সে তার রবের দরবারে নিজেকে সমর্পণ করছে। অশ্রুভারে রঞ্জিত নয়নযুগল কণ্ঠ বারবার রুদ্ধ হয়ে আসছে। স্বামীর রক্তাক্ত সংবাদ যেন তার বুকের প্রতিটি স্পন্দনকে বিদীর্ণ করে চলছে। অবশেষে কাঁপা কাঁপা কণ্ঠে নিজের হৃদয়ের সবচেয়ে গোপন স্বীকারোক্তিটি নিবেদন করল সে। ইয়া রব, আমি আপনার কাছেই স্বীকার করছি, আমি আমার স্বামী আফরিদ এহসানকে ভালোবাসি। তার ভালোবাসাকে আমি আমার অন্তরের গভীরতম স্থানে গ্রহণ করেছি। হয়তো কোনোদিন তাকে মুখে বলতে পারবো না, কিন্তু আপনি তো অন্তর্যামী, আপনি তো আমার বুকের প্রতিটি গোপন আরতি জানেন। আমি জানি সে অন্ধকার জগতের একজন মানুষ, তবু আমার হৃদয়ে তাকে প্রত্যাখ্যান করতে পারেনি। আমি তাকে ভালোবাসি, ইয়া রব, খুব ভালোবাসি। আপনি তাকে আমার কাছে সুস্থ সালামতে ফিরিয়ে দিন। তার সব গুণার বিচার আপনি করুন, কিন্তু তার প্রাণটুকু কেড়ে নেবেন না। আমার ভাগ্যে যদি কোনো পরীক্ষা লিখে থাকেন, সেই পরীক্ষার ভার আমার ওপর দিন, তার ওপর নয়। আমার গর্ভে যে ছোট্ট আলামত আপনি দান করেছেন, তাকে যেন তার বাবার স্নেহ থেকে বঞ্চিত হতে না হয়। আমার সন্তানের মাথার ওপর থেকে পিতার ছায়া সরিয়ে নেবেন না, ইয়া রহমানুর রহিম। সম্পূর্ণ একটি সপ্তাহ অতিক্রান্ত। এই 7টি দিন ন্যান্সি একবারের জন্য আফরিদের সঙ্গে যোগাযোগ করেনি। অভিমানের প্রাচীর এতটাই উচ্চতায় পৌঁছেছে যে সমস্ত আকুলতা, সমস্ত টান সে জোর করে নিজের অন্তরে অবরুদ্ধ করে রেখেছে। অন্যদিকে বক্ষদেশে শক্ত ব্যান্ডেজ জড়ানো, ধীর পায়ে সোজা ত্যাগ করতে শীতল মার্বেলের স্পর্শে কেঁপে উঠল পদস্থল। মন্থর পদক্ষেপে ড্রেসিং টেবিলের সম্মুখে এসে দাঁড়ালো আফরিদ। আয়নায় প্রতিফলিত নিজের প্রতিবিম্বকে দীর্ঘক্ষণ নিরীক্ষণ করল সে। বাঁ দিকের বক্ষদেশে গভীর ক্ষতের দাগটি স্পষ্ট। পরে মুহূর্তে তার ওষ্ঠপ্রান্ত বক্র হয়ে উঠল। আকস্মাৎ অট্টহাসি ফেটে পড়ল সে। সেই হাসির অভিঘাতে প্রশস্ত দুর্গসম বক্ষ হালকা দুলে উঠল। ইডিয়েট, গুলি চালাতে শিখেছিস ঠিকই, কিন্তু নিশানা এখনো শিশুদের মতো। ভেবেছিলি হৃৎপিণ্ডে বিদ্ধ করবি। ব্যাড লাক ডিয়ার। আমার হৃদয় তো বহু আগে গদ্দারি করে ডান পাশে গিয়ে বসেছে। মনে হচ্ছে তোদের শার্পশুটাররা বদলানোর সময় হয়েছে। নিজের রসিকতাতে আবার মৃদু হেসে উঠল আফরিদ। এলোমেলো কোকড়ানো কেশরাশি আঙুলে পেছনে ঠেলে দিয়ে ওয়াশরুমে প্রবেশ করলো। মুখে ঠান্ডা পানির ঝাপটা মেরে ফিরে আসতেই শয্যার ওপর পড়ে থাকা মোবাইলটি তুলে নিল। এক মুহূর্ত দেরি না করে তিতলির নম্বরে কল করলো। এদিকে এহসান মঞ্জিলের রান্নাঘরে ব্যস্ত ছিল তিতলি। ফোনের স্ক্রিনে আফরিদের নাম ভেসে উঠতেই চারপাশে সতর্ক দৃষ্টি ভুলিয়ে নিঃশব্দে রান্নাঘর ত্যাগ করলো সে। দূরে ডাইনিং টেবিলে ন্যান্সি অন্যমনস্ক হয়ে বসে আছে। দৃষ্টি কোথাও নেই, অথচ দৃষ্টি যেন সর্বত্র। তিতলি কণ্ঠ নামিয়ে ফিসফিস করে বলল, হ্যাঁ ভাইয়া, ইলহাম আপু এখানে আছে, দাঁড়ান আমি ভিডিও কল দিচ্ছি।
ওপাশে আর কোনো শব্দ করলো না আফরিদ। নিঃশব্দে অপেক্ষা করতে লাগলো কয়েক সেকেন্ড পর ভিডিও কল সংযুক্ত হতে তিতলি কৌশলে ক্যামেরা ঘুরিয়ে ন্যান্সির দিকে ধরলো। স্ক্রিনে ভেসে উঠল সেই চিরচেনা মুখ, মুখশ্রী মলিন, নয়নদে ঘুমহীনতার ছাপ। অথচ তার সমস্ত সৌন্দর্যকে স্নান করার বাদ সাধ্য যেন কারো নেই। আফ্রিদের নির্বাক হয়ে তাকিয়ে রইল, এমন এক দৃষ্টিতে যেন 7 দিনের সমস্ত শূন্যতা এক নিমিষেই পূরণ করে নিতে চায়। তার মনে পড়ে গেল বহু বছর আগে সেই প্রথম দেখা। তখন তাদের সম্পর্কে কোনো নাম ছিল না, কোনো বন্ধন ছিল না, তবুও অজ্ঞাত এক দুর্বলতা নিঃশব্দে দখল করে নিয়েছিল তার দুর্দর্শ হৃদয়কে। আজ এই নারী শুধু তার প্রিয়তমা নয়, তার অর্ধাঙ্গিনী, তার অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। তাকে ছেড়ে দেওয়া অসম্ভব। 12 বছর আগে পারেনি, আজ তো আরও নয়। ওষ্ঠের কোণে এক অপার্থিব কোমল হাসি ফুটে উঠল। স্ক্রিনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে প্রায় নিঃশ্বাসের মতো ক্ষীণস্বরে উচ্চারণ করলো, আমার বাঘিনী। আমি এই দুনিয়ায় আসতে চাইনি, আমাকে এক প্রকার জোর করে আনা হয়েছে। ইসক্রিয়াস রাইসার পাশে বসে আছে, সমুদ্রের ধারে দুজনেই। বাতাসে চুলগুলো অবাধ্য হয়ে উড়ে বেড়াচ্ছে কন্যার। ইসক্রিয়াস একদৃষ্টিতে চেয়ে আছে তার দিকে, তারপর রাইসা পাশ ফিরে তার দিকে তাকালো। রাইসা জানে সে যা বলবে তারপর হয়তো সামনের মানুষটি তাকে ঘৃণা করবে, প্রচণ্ড রকম ঘৃণা। আমার মা 6 বছর বয়সে দুনিয়া ছেড়ে চলে গেছেন। আমার বাবা মতিউর রহমান দ্বিতীয় বিয়ে করেন তার ঠিক 5 মাস পর। সৎ মা রেশমির খুব একটা ভালো ছিল না। বহু বছর ধরে সৎ মায়েদের ওপর লেগে থাকা অরূপ অনুযায়ী আমি তাকে খারাপ ভাবতাম, কিন্তু দিনকে দিন আমার চিন্তা ভাবনা বদলায়। সৎ মা অতটা খারাপ হয়নি, আমাকে ভালোবাসতেন, কিন্তু মাঝে মাঝে বকাও দিতেন। ওই যে আপন মায়ের যেমন সন্তানকে শাসন করে ওরকম। এতটুকু বলে থামলো রাইসা। ইসকিয়াস মুখিয়ে আছে তার অতীত জানার জন্য। আমি যখন 8 বছর বয়সী তখন থেকে আমার বাবার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। গরিব ছিলাম, টানাপোড়েনের সংসার আমাদের, নুন আনতে পান্তা ফুরে এমন অবস্থা। এর মধ্যে সৎ মায়ের পরপর 2টো ছেলে হয়ে মারা যায়। দুবার ডেলিভারির কারি টাকা খসেছে বাবার। চারিদিকে ঋণ। বাবা অতিষ্ঠ হয়ে গেছেন ঋণ শোধ করতে করতে। একসময় ক্লান্ত হয়ে বিছানায় পড়লেন। একে তো আমাদের অবস্থা খারাপ, তার ওপর বাবার এমন অবস্থা। বুঝে উঠতে পারছিলাম না কি করব। তারপর সৎ মা বাড়িতে বাড়িতে কাজ শুরু করলেন, আর আমি ঘর সামলাতে লাগলাম। মহিলা আমাকে বাইরে কাজ করতে দেয়নি। আমি বুঝে গেলাম পৃথিবীর সকল সৎ মা খারাপ হয় না, মাঝে মাঝে তারা আপন মায়ের চেয়ে ঢের ভালো। ইসকিয়াস শুষ্ক ঢোক গিলল, উদ্গ্রীব হয়ে শুধোয়। তারপর রাইসা অনুভূতিহীন কণ্ঠে বলে উঠল, তারপর একদিন বাবা মারা যান। এত ঋণের সাগরে ডুবিয়ে নিজেই মুক্ত পাখির মতো উড়ে গেলেন। সেদিন সৎমা প্রচুর কেঁদেছেন, আমিও দেখেছি সে কান্না। এরকমভাবে 4-5 মাস পেরিয়ে গেল। মায়ের বাড়ি থেকে ওনাকে আবার বিয়ে দেওয়ার জন্য জোর করা হচ্ছে, কিন্তু উনি বিয়ে করেছেন আমার জন্য। সন্তান নেই ওনার, কেউ বাঁচেনি, একমাত্র আমি ছিলাম। তারপর বিয়ে করলেন শেষমেশ, আমাকে নিয়ে নতুন স্বামীর ঘরে বউ হয়ে গেলেন। প্রথম তারা আমাকে মেনে নিল, পরে অবহেলা করতে শুরু করলো। আড়ালে আবডালে মারধর পর্যন্ত করেছে। আমি এতিম মেয়ে, কাউকে মুখ ফুটে কিচ্ছুটি বলতাম না, সহ্য করতাম। সৎ মা স্বামীর পাশাপাশি আমারও খেয়াল রাখতেন। এরপর গ্রাম ছেড়ে চলে এলাম শহরে। এখানে নতুন বাবা চাকরি শুরু করলেন। হঠাৎ করে তার স্বভাব চরিত্র বদলে যেতে লাগলো। মদ কাঁচা এমন কি নেই যাতে সে আসক্ত হয়নি। সৎ মা দিনকে দিন অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। শেষমেশ সংসার চালাতে মানুষের বাড়িতে কাজ শুরু করলেন। দেখতে দেখতে আরও একটা বছর পেরিয়ে গেল। আমি বড় হচ্ছি, চোখে লাগার মতো শরীর হয়েছে, তেমন সৌন্দর্য মানুষের চোখে পড়ে। তাদের অশালীন দৃষ্টিভঙ্গি চিনতে শুরু করি। তারপর থেকে আর বাইরে তেমন একটা বের হই না। মাঝে মাঝে আশেপাশে সমবয়সী মেয়েগুলোর সাথে মিশতাম, তাদের সাথেও আর মিশি না। খেলা ছলে কেউ আমার গায়ে বাজে স্পর্শ করতো, সেগুলো বুঝতে শুরু করেছি। এইটুকু বলেই গলা ধরে এলো রাইসার। ইসকিয়াসের বুক কাঁপছে তার কথাগুলো শুনে। রাইসা দম নিয়ে ফের বলল, সৎ মা গর্ভবতী হলেন, তার একটা মেয়ে হলো। মেয়েটা সুন্দর, আমার বোন তিশা। ছোট্ট একটা পড়ি এলো আমার জীবনে। এতদিনে সৎ বাবার আরও অধঃপতন হতে লাগলো।
খারাপ হচ্ছে দিনকে দিন। এদিকে সৎমা বোনকে আমার কাছে রেখে কাজ করতেন, একটা পুরোটা সংসার চালাতেন। সেই রাগে দুঃখে কষ্টে মাঝে মাঝে আমাকে খুব কড়া কথা শুনিয়ে দিতেন। আমিও তা চুপচাপ শুনতাম। বড় হচ্ছিলাম তো তাই মায়ের কষ্টটা বুঝতাম। আমারও ইচ্ছে করতো কোনোভাবে তাকে সাহায্য করার, কিন্তু পারতাম না। কী বা করে সাহায্য করতাম। একদিন রাতে মা বেশ দেরি করলো ফিরতে। তখন সন্ধ্যা সবে নেমেছে। সৎ বাবা ফিরলেন মদ খেয়ে। বাবাকে আমি ভয় পেতে শুরু করেছি। হুটহাট মায়ের সাথে ঝগড়া করতেন, গায়ে হাত তুলতেন। সেই থেকেই ভয়টা গাঢ় হয়েছে। সেদিন বাবা অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিলেন। তারপর আবারও থেমে গেল রাইসা। তার হাতটা খামচে ধরে ইসকিয়াস টুপ টুপ করে চোখ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুকণা। আমি খুব কষ্ট পেয়েছিলাম জানেন। আমার প্রচণ্ড ব্যথা লেগেছিল শরীরে। আমি তো জানতাম সে আমার বাবা হয়, যতই সৎ বাবা হোক সে আমাকে কষ্ট দেবে না। কিন্তু আমার ভাবনা ভুল প্রমাণিত করেছে ওই লোকটা। আমি কেঁদেছিলাম। কান্নার শব্দে এতটাই বিরক্ত হয়েছিল যে আমার মুখ বেঁধে দিয়েছিল। বিশ্বাস করুন ইন্সপেক্টর, এতটা কষ্ট হয়েছিল সেদিন কাউকে বোঝাতে পারবো না। তারপর রাতে মা ফিরল আমার ঘরে। এসে নিথর আমিটাকে পড়ে থাকতে দেখে যেন ওনার দম আটকে গেল। সে কি কান্না ওনার! অথচ যে লোকটা এসব করেছে তার বিন্দুমাত্র হেলদোল নেই। লোকটা উল্টো কি বলেছে জানেন? বলেছে ও তো আমার নিজের মেয়ে না, ওর সঙ্গে রক্তের সম্পর্ক নাই। তাহলে বিছানায় নিতে সমস্যা কই? সেদিন আমি আর তাকে বাবা বলে ডাকতে পারিনি। দিন পেরিয়ে গেল, আমিও ভয় সেটিয়ে গেলাম। লোকটা আমার মায়ের ওপর অত্যাচার করতে লাগলো, সাথে আমার ওপরেও। তিশার মুখের দিকে তাকিয়ে মুখ বুজে সহ্য করতে লাগলেন তিনি। একদিন হুট করে আমার হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে বললেন পালিয়ে যেতে, যেখানে ইচ্ছে পালিয়ে যেতে, এই জাহান্নাম থেকে। একবার ভাবলাম না, আমি কোথাও যাব না। কি করব কিছুই বলে দেননি। একা একটা মেয়ে বেরিয়ে পড়লাম। জানি না কি হবে এরপর। ইসকিয়াস বড় একটা ঢোক গিলে বলল, তারপর কি হলো? রাইসা ইসলান হেসে বলল, তারপর আবার আমার সাথে অন্যায় হলো। আমি যাদের বিশ্বাস করি তারাই ঠকিয়ে দেয়। আমি একটা গার্মেন্টসে কাজ নিলাম। ছোট ছিলাম, এর যে বড় কিছু করা আমার দ্বারা সম্ভব ছিল না। এর মধ্যে পরিচয় হলো দুজনের সাথে, একটা মেয়ে আর একটা ছেলে। দুজনে আমার ভালো বন্ধু হয়ে উঠল। আমি ওদের নিজের ভাই বোন মনে করতাম। কিন্তু আমি কি করে জানবো যাকে ভাই মনে করতাম সে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ? জানতাম না, বিশ্বাস করেছিলাম। কিন্তু বিশ্বাসের মূল্য আবারও নিজের সম্মান দিয়ে দিতে হয়েছিল। আমি আর ওই মেয়েটা যাকে বোন ভেবেছিলাম দুজনে অমানবিক নির্যাতন করলো, তারপর বিক্রি করে দিল। মেয়েটা কোথায় জানি না, কিন্তু আমার স্থান হলো স্পেন। এই দেশে আমাদের দিয়ে খুব বাজে বাজে কাজ করানো হতো। এতটা নোংরা কাজ যা শব্দে ব্যাখ্যা করতে পারবো না। ইন্সপেক্টর, কত কষ্ট হতো, খুব কষ্ট হতো। একটা সময় ভেবে নিয়েছিলাম এটাই বোধহয় আমার ভবিতব্য। ভেতরে ভেতরে চাপা রাগ হয়েছিল নিজের সৎ মায়ের ওপর। আচ্ছা, উনি কি চাইলে পারতেন না ওই লোকটার সংসার ত্যাগ করে আমাকে নিয়ে বেরিয়ে যেতে? পারেননি, কারণ আমি ওনার আপন মেয়ে ছিলাম না। আমার জায়গায় যদি বোন হতো তাহলে বোধহয় সেটাই করতেন। দিন পেরিয়ে যাচ্ছে, আমিও একাই কাজ করছি। কোনো আশার আলো নেই এই জায়গা থেকে বেরোনোর। হঠাৎ একদিন একটা লোক এলো। সুদর্শন পুরুষ বটে। তাকে দেখলাম। সবগুলো মেয়েকে তার সামনে দাঁড় করানো হলো, কিন্তু আশ্চর্যের বিষয় হলো লোকটা কোনো রকম আগ্রহ প্রকাশ করেনি। মালিকের সাথে আলাপ করেছে কিছু একটা নিয়ে। তারপর একটা মেয়েকে সিলেক্ট করে ভেতরে পাঠানো হলো। মনে মনে ভাবলাম আবারও সেই সব কিছু ওর সঙ্গে হবে যা আমাদের সঙ্গে হয় রোজ। মেয়েটা 10 মিনিটের মাথায় বেরিয়ে এলো নতমস্তকে। তারপর আমাকে পাঠানো হলো। লোকটার সামনে দাঁড়ালাম। ভেবেছিলাম হয়তো বলবে কাপড় খুলতে, অথচ উল্টোটা হলো। আমাকে জিজ্ঞেস করলো, পুলিশের সাথে প্রেম করতে পারবে? আমি হতবাক হয়ে তার দিকে তাকিয়েছিলাম। মাত্রাতিরিক্ত সুদর্শন সেই পুরুষের গভীর নীল মণিচোরা, কি সুন্দর সে! স্বীকার করতে হবে, তার মতো সুদর্শন পুরুষ আমি এর আগে কখনো দেখিনি। লোকটা বলল, পুলিশের সাথে প্রেম করতে হবে, তথ্য দিতে হবে। একটু আগের মেয়েটা সব শুনে ভয়ে এগোতে পারেনি, মানা করে দিয়েছে। কিন্তু আমার বড্ড লোভ হলো এখান থেকে বেরোনোর। আমি বাঁচতে চাইলাম, কিন্তু ভয় হচ্ছিল শুধু কি পুলিশের সাথে সম্পর্ক নাকি অন্য কিছু। লোকটা ভরসা দিল, রাজি হয়ে গেলাম, চলে গেলাম। তারপর দেখা হলো একদিন পুলিশ অফিসারের সাথে। এর আগেই লুসিফার এলেন ইদ্রান আমাকে তার সম্পূর্ণ ডিটেলস দিয়েছিল।
তাকে চিনতে পারলাম, সম্পর্কের সূচনা হয়। মিথ্যে ভালোবাসার নাটক করলাম, মিথ্যে বললাম, তথ্য পাচার করলাম, সব শেষে ঠকালাম। শেষের কথাটা বলে ইসলান হাসল রাইসা। ইসকিয়াস তাকিয়ে আছে তার দিকে। আকস্মাৎ তার এই নীরবতা ভেঙে দিয়ে ভেতর থেকে ছিঁড়ে দিচ্ছে রাইসাকে। চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। আমতামতা করে বলল, আমি খারাপ ছিলাম না। এই দুনিয়াটা আমাকে খারাপ বানিয়ে দিয়েছে। আমার শৈশব সব কেড়ে দিয়েছে, বদলে দিয়েছে আমানিশাকে। মিথ্যে কথা, মিথ্যে বলে তুমি। মিথ্যে শুনে বুকের ভেতর ধক করে উঠল রাইসার। কম্পমান ওষ্ঠচোরা ভিজিয়ে বলল, এক ফোঁটা মিথ্যে নেই এতে, আমি সত্যি বলেছি। হালকা হাসলো ইসকিয়াস। হাত বাড়িয়েই ভেজা আদল আজলাই তুলে নিল। আমাকে ভালোবাসা মিথ্যে ছিল না তোমার, ভালোবেসেছিলে। তবে কেন বললে নাটক? থমকে গেল রাইসা। পলকহীন চোখে চেয়ে আছে ধূসর রঙের চোখের দিকে। সত্যি কি কাউকে ভালোবাসতে পারবে তার মতো অপবিত্র একটি মেয়ে? কখনোই না। তাকে তো কেউ ছুঁয়েও দেখবে না, ঘেন্নায় মুখ ফিরিয়ে নেবে। হ্যালো এভরিওয়ান, আজকের পর্বটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে দিবে। আর গল্পটা ভালো লাগলে এরকম সুন্দর সুন্দর গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আজকে আসছি, আল্লাহ হাফেজ।